এখন একটা জিনিস আমাদের সামনে বেরিয়ে আসছে, সেটা কি? বাংলাদেশের অনেক লোকজনরাই একটা হতাশার মধ্যে ছিল, আমেরিকা বোধহয় তাদের পলিসি চেঞ্জ করেছে। আমি আগেই বলেছি আমেরিকা তার পলিসি চেঞ্জ করে নাই। তাহলে কি হয়েছে? একটা সেটব্যাক হয়েছে, সময়ের এক্সিকিউশনের ব্যাপারে একটা সেটব্যাক হয়েছে। কি সেটব্যাক হয়েছে? আমেরিকা এই মুহূর্তে প্যালেস্টাইনি এবং ইসরায়েলিদের যেই কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা এই মুহূর্তে ফেস করবে, আমেরিকা হয়তো চিন্তা করেছে, করে নাই, whatever, it came suddenly. Now, Israel become more important than South Asia. Israel become more important than Bangladesh. Israel become more important in the eyes of the Biden administration than Bangladesh or Southeast Asian policy. এখন আপনারা খুব ভালোভাবে জানেন বাংলাদেশি ভাই বোনেরা, সাবজেক্টটা এই যে বাংলাদেশের যে কোনো সাবজেক্টে আপনারা কি বলবেন এটা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বাই আমেরিকা? আমি বলবো না, নট এক্স্যাক্টলি হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আমি কেন যেন হইতেও পারে, নাও হইতে পারে, সাবজেক্ট এভাবে বলতেও পারেন, নাও বলতে পারেন, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল পজিশন দেশ হিসাবে আমেরিকা মনে করে না যে এই মুহূর্তে হ্যাভিলি মানে ইন্ডিয়াকে পাশ কাটাইয়া বা ইন্ডিয়াকে অ্যান্টাগনাইজ করে বাংলাদেশে কোনো একটা জিনিস সেটেল করে তারা কোনো একটা কিছু সাউথ ইস্ট এশিয়ায় অ্যাচিভ করবে, এটা দেখে না। এবং আরো একটা সাবজেক্ট মেডিটেরেনিয়ানে এবং মিডল ইস্টে একটা জিনিস আমেরিকার ফ্রেন্ড দরকার। যখন এই সাবজেক্ট আপনাদেরকে আমি কথাটা কিভাবে বলবো, ধরেন গালফ অফ এডেন অথবা বসফরাস বিভিন্ন জায়গায় যখন কনফ্রন্টেশনে যায় ইরানের সাথে বা মিডল ইস্টার্ন কান্ট্রির সাথে, অন্য কোনো কান্ট্রির সাথে, ইসরায়েলের ফেভারের জন্য যে মুহূর্তে আমেরিকা যায়, ওই সময় ওই অঞ্চলের কাছাকাছি দেশ কিন্তু ভারত। এখন এই মুহূর্তে কি তারা ভারতকে অখুশি করে বাংলাদেশকে ফেভার করতে যাবে আর ইসরায়েল ওখানে জাহান্নামে যাবে? আমার আর আপনার পেটে ব্যথার ঔষধ তাদের কাছে এত জরুরি না যেটা আমার আর আপনার কাছে জরুরি। এজন্য আমি কি এই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের এই সাবজেক্টে আমি কি আশাবাদী যে আমেরিকা বাংলাদেশের উপরে কিছু কি একটা করবে? ভাই, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তাদের ব্রিফ এবং তাদের রিপোর্টে তাদের মানসিকতাটা তুলে ধরেছে। আপনাদেরকে আমি বলি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটা জনপ্রিয় দল। একথা নিঃসন্দেহে বলা যায় এটা একটা বৃহৎ রাজনৈতিক দল, ঠিক আছে? এখন এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি করেছে? এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি কিছু করেছে? করে নাই। করার ক্যাপাসিটি আছে? নাই। নেতৃত্ব আছে? নাই। পলিসি আছে? নাই। পলিসি এক্সিকিউশন আছে? নাই। তো আপনাদের বাল কিচ্ছু নাই। এখন আমেরিকা তাদের ফরেন পলিসি এক্সিকিউট করে নাই কেন? এইটা নিয়ে আমাদের চুলকানি? তেল লাগান বসে বসে, পাছায় তেল মাখেন। এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের তাদের ব্রিফ নিয়ে আমি যদি কথা বলতে যাই, আমি কি লাইন বাই লাইন বাংলাদেশের সমালোচনা করব? আমি বাংলাদেশের কোন বিষয়টা আছে যেটা নিয়ে সমালোচনার বাইরে আমি একটু প্রশংসা করতে পারি? আমার একটা সাবজেক্ট দিতে পারেন? এমন কোন সাবজেক্ট আমার কাছে নাই যেটা নিয়ে আমি বাংলাদেশের প্রশংসা করব। আপনারা বলতে পারেন কেন বাংলাদেশের গার্মেন্টস আছে, বাংলাদেশে পদ্মা সেতু বানাইছে, বাংলাদেশে মুখ বানাইছে, বাংলাদেশে ঝাড়বাতি লাগাইছে, বাংলাদেশে মেট্রো রেল করছে। বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের বাংলাদেশি আপনারা যারা, আপনারা অফকোর্স আমার ভাই বোন, আমিও বাংলাদেশি, সাকিবও বাংলাদেশি, টিটু রহমানও বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। কিন্তু এই যে যারা আমাকে গালি দেন আমার প্রশংসা করেন, সাকিবকে গালি দেন সাকিবের প্রশংসা করেন, বা যা কিছু করেন, আমরা আমাদেরকে কিভাবে ইভালুয়েট করা হয় জানেন? আমরা সবাই বিকারগ্রস্ত। আমরা কি করি জানেন? বাস্তবতাটাকে না মেনে, আমাদের দিকে না তাকিয়ে, আমাদের করণীয় বিষয়গুলোর উপরে কনসেন্ট্রেট না করে আমরা আঙুলটা মানুষের দিকে তাকাই। এটা ওর দোষ, ওটা ওর দোষ, ও করলো না কেন, ওই বেটা করলো না কেন। একবারও বলি না হোয়াই আর উই ফেইলিং। আমরা এই কথাটা বলি না, আমরা বলতে চাই না, ঠিক আছে? আমরা এই কথাগুলো আমরা কখনো বলতে চাই না।
কেন বলতে চাই না জানেন? ওই যে আমাদের সমালোচনা করা যাবে না, আমাদের নিজেদের কথা বলা যাবে না, মানে জাহান্নাম অবস্থা। জাহান্নাম অবস্থা কিসের জন্য? আমরা এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ব্রিফিং নিয়ে কথা বলছি। ইউএস ক্লিয়ার করছে তারা তাদের পলিসি চেঞ্জ করে নেয় বাংলাদেশের উপরে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, তাইলে আমাদের উপরে আমেরিকা তাদের এটার জন্য সামনে আগায় না কেন, এটার উপরে কিছু করে না কেন? আমেরিকা তাদের ফরেন পলিসি এক্সিকিউশন করবে তাদের সময় মতো, আপনার আর আমার ইমোশনের উপরে না। আমাদেরকে বলা যাবে না যে এই মুহূর্তে কর, যে কোনো ফরেন পলিসি এভাবে কাজ করে না। পৃথিবীতে একটা কাজের কথা আমাকে বলেন তো, যে বিশ্বের এমন একটা ফরেন পলিসি রাইট ওয়েতে এইভাবে করছে, করে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন। সাদ্দাম হোসেন যখন কুয়েত ইনভেড করছে, কুয়েতের আমির টামির তলপি তলপা সহ লইয়া পলাইয়া সৌদি আরবে গিয়ে উঠছে। ওই আমির আমেরিকারে কইছে, তোমারে আমাদের অয়েল প্রোডাকশনের 4/3 তোমাদেরকে আগে দিয়ে দেব, তোমরা এই সাদ্দামরে খেদাও কুয়েত থেকে। আপনারা কি জানেন সাদ্দাম কত সময় নিছে? যে আমেরিকা কত সময় নিছে কুয়েতকে, সাদ্দামকে ওখান থেকে সরাইতে? 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর। তারপরে তারা লিবারেট করছে কুয়েতকে। এখন কথাটা হইতেছে তাদের ফরেন পলিসির ক্ষেত্রে তারা সবকিছু গুছাইয়া একটা সাবজেক্টের উপরে তারা কাজ করে। এখন বাংলাদেশের উপরে আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে যদি এমন হইতো, এখন অনেকে আমারে বলছে যে বাংলাদেশের তেলের খনি নাই, বাংলাদেশে গ্যাসের খনি নাই, বাংলাদেশে এইটা নাই, বাংলাদেশে ওইটা। বাংলাদেশে অনেক কিছু আছে, বিশাল একটা কিছু আছে যেটা আমরা অনেকে দেখেও না দেখার ভান করি। কি আছে জানেন? আমাদের বিশাল একটা কনজিউমার আছে, আমাদের কনজিউমার অনেক, আমাদের ওখানে প্রায় 20 কোটি লোক আছে। এখন কথা হইতেছে প্রোডাক্টিভিটির দিক থেকে, এখন আমেরিকা যদি বাংলাদেশ থেকে কোনো একটা মিনারেল, কোনো একটা কিছু নেয়ার জন্য বাংলাদেশের সাথে কথা না বলে ভারতের সাথে কথা বলেই সেটা তারা নিতে পারে, বাংলাদেশের সাথে আলোচনা তারা করবে কেন? কারণ কি? আমেরিকা তো বাংলাদেশকে ফোর্স করে না যে তোমরা তোমাদের সশস্ত্র বাহিনী ইন্ডিয়ার কাছে দিয়ে দাও। আমেরিকা তো বাংলাদেশকে বলে না তোমরা এটা করো। আমেরিকা বিভিন্ন ভাবে বাংলাদেশিদের বলছে তোমরা এটা করো, বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তোমরা এইভাবে এটা করতে পারো, এইভাবে এটা করতে পারো। যে কোনো মূল্যে নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা মনে করছে এটা আমেরিকা বলছে নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে এটা করুক, তারাই সেটা করাই দিয়ে যাবে। আমেরিকা কি কখনো তাদের ফরেন পলিসির ভিতরে বলছে যে আমরা বাংলাদেশে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন চাই এবং এর পুরো দায়িত্ব আমরা নিলাম, আমরা সরকারকে বাধ্য করবো এই নির্বাচন দিতে? এভাবে আমেরিকা কখনো প্রমিস করছে? কখনো করে না। কিন্তু একটা সাবজেক্ট তারা করতে পারে। কি করতে পারে জানেন? যে কোনো কাজ করানোর ক্ষেত্রে আমেরিকার একটা পলিসি আমি গত 1-150 বছর ধরে আমি দেখছি। তারা কি করে? স্টিক অ্যান্ড ক্যারট। স্টিক অ্যান্ড ক্যারট পলিসি। স্টিক অ্যান্ড ক্যারট পলিসি কি? তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি এই সুযোগ সুবিধাটা দেব, তোমাদের আন্তর্জাতিক ভাবে তোমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা তোমাদেরকে এইভাবে সহযোগিতা করব, আর এইটা যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে আমরা বোতলের মধ্যে ভইরা বিভিন্ন ভাবে তোমাদের উপরে স্যাংশন দিয়ে তোমাদেরকে আমরা আটকে দেব। আমেরিকা সব ক্ষেত্রে একটা সুপার পাওয়ার হিসেবে সব জায়গায় কি F-16 ফাইটার দিয়ে তারা বোমাবাজি শুরু করবে? বাংলাদেশে বিএনপি বা বিরোধী দল আন্দোলন করতে পারে না, কারণ তারা সবাই ভারতীয়, পাঁচাটা ভারতীয় পেইড এজেন্ট। আমি ভালো বাংলা খুঁজতেছি ভাই, আমার কথা আটকায় না। আমি ভালো বাংলা খুঁজতেছি আপনাদেরকে বলার জন্য যে আপনারা অনেক সময় ভালো বাংলা শুনতে চান। এই কথাগুলো ভারতীয় কুত্তার বাচ্চাদের জন্য একটা আন্দোলন পর্যন্ত বিএনপি আজ করতে পারে না, করার মতো অবস্থানে তারা নাই, বিভিন্ন ভাবে নাই। তো এখন আপনারা কোনো কিছু করবেন না, কিন্তু আপনারা বসে আছেন আমেরিকা আমাদের জন্য এটা করে দেয় না কেন, এবং তারা ওখানে বসে থাকে। আমেরিকান একটা পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে বাংলাদেশিরা যদি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে, নিজেদের মধ্যে যদি কথা বলে, অংশগ্রহণমূলক একটা আলাপ আলোচনা করে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি না করে, এবং ইউএস পলিসি ইউরোপিয়ানদের সাথে বিভিন্ন গভর্নমেন্টের সাথে একত্র করে তারা যদি একটা সংঘবদ্ধ আন্দোলনের ব্যবস্থা করে,
তখন আমেরিকা এই কাজগুলো ধীরে ধীরে ইন্টারভিন করতে চায়। একটা কঠিন পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেখানে একটা দলকে সাপোর্ট করে, জনগণকে সাপোর্ট করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো রেভলিউশনকে আমাদের কারো চোখে পড়ে 7ই জানুয়ারির নির্বাচনের পরে? নাই। সাকিব, আপনার আমি একটা কথা, গত 2 দিন আগে ক্যালিফোর্নিয়ার এক কংগ্রেসম্যান আমার সাথে 1.5 ঘন্টা কথা বলছে। তো কথার মধ্যে আমি বলতেছি যে ও বাই দ্য ওয়ে সে ফরেন রিলেশন কমিটির একজন মেম্বার। তো তার সাথে আমি কথা বললাম যে তোমাদের সাউথ এশিয়া বাংলাদেশের উপর ইউএস পলিসি কি তুমি মনে করতেছো যে তোমরা ঘুরে দিতেছো? বলছে না, উই গট স্টাক সামওয়্যার এলস। এখন এরপরে আর আমার তারে জিজ্ঞাসা করার দরকার নাই তোমরা কোথায় আটকায় গেছো। তারপর আমি বলছি যে তাহলে তোমাদের পলিসি বাংলাদেশ, তোমরা কি সাবজেক্টটা কি তোমাদের চেঞ্জ কোনো কিছু? বলছে না, উই আর অন দ্য সেম ট্র্যাক, বাট টাইমিং ইজ এ ফ্যাক্টর। এবং সবকিছু বলার পরে আমার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে আস্তে করে বলছে যে দেখো, আমরা যখন পৃথিবীর যে কোনো দেশে আমাদের যে কোনো ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে বা কোনো একটা আমাদের কান্ট্রির রেগুলেশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যখন কারো সাথে আলাপ আলোচনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিন্তা করি না কে ডেমোক্রেট আর কে রিপাবলিকান। তখন তারা একটা কাজ করে, তারা কি করে জানেন? অনেক সময় দেখা যায় হোয়াইট হাউস রিপাবলিকান একজন কংগ্রেসম্যানকে আফ্রিকায় পাঠায় দেয়, ডেমোক্রেট একজন কংগ্রেসম্যানকে যারা বাইডেনের পছন্দ করে না এমন একজনকে খুঁজে বের করে তাকে পাঠায় দেয় অন্য কোনো একটা দেশে আলাপ আলোচনা করার জন্য। কেন পাঠায় দেয় জানেন? কারণ আমেরিকার ওয়েলফেয়ারের জন্য, আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের জন্য, বিদেশ নীতি খাটানোর জন্য তাদের কাছে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের কোনো কথাবার্তা নাই। তারা তখন আমেরিকার উন্নতির জন্য তারা এটা করবে, আমেরিকান ডেভেলপমেন্টের জন্য, ফাইন্যান্সিয়াল আমেরিকান স্বার্থকে রক্ষা করার জন্য তারা এই কাজটা করবে। এখন আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি এমন কোনো একজন নেতার কথা আপনি কি বলতে পারেন যে তারা ইন্ডিয়া যাবে, এশিয়ার অন্যান্য কান্ট্রিতে যাবে বা ইউরোপে যাবে, তারা গিয়ে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে তারা নেগোশিয়েট করবে? এমন একজন লোকের কথা কি আপনি বলতে পারবেন বিএনপি বা আওয়ামী লীগে? আপনি নিজে চিন্তা করে দেখেন। সরাসরি আমি বলি আপনাকে, আমেরিকান একজন না, কমপক্ষে 10 জন কংগ্রেসম্যানকে দিয়ে আমি আমেরিকান এম্বাসি ঢাকায় আমি নক করাইছি। কেন এটা হইতেছে? এখানে আমরা পিছাইতেছি কেন? কোন জায়গায় কি? একটা হতাশা বাইরে আসে। সে হতাশাটা কি জানেন? উই ফেল টু ফাইন্ড পার্টনার whom we can rely. আমরা যাদের সাথে কথাবার্তা বলি, এই লোকগুলো না বিএনপির, এই লোকগুলো না বিরোধী দলের, এই লোকগুলো না বাংলাদেশের। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমার দেশের বদনাম করলে আপনাদের কাছে কোনো লাভ নেই, কিন্তু বাস্তবতা এই। ঠিক আছে, বাস্তবতাটা এই। আমাদের দেশে, আমাদের দেশটাকে লিবারেট করার জন্য, আমাদের দেশটায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেই সব লোকজনরা রাস্তাঘাটে চিল্লায়, এরা সবাই ফেক। এরা, আমি আপনাকে বলি কথায় কথায়, এরা রাস্তাঘাটে বিএনপি খালেদা করে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার পরে তারা কি করে জানেন? সন্ধ্যার সময় জয় বাংলা কইয়া গণভবনে ঢুকে, জয় বাংলা কইয়া আওয়ামী লীগের অফিসে ঢুকে। দেখুন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে, অথবা পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে, অথবা মিন্টু রোডে গিয়ে কোনো জায়গায় জুয়া খেলতে বসে। এবং কোনো জায়গায় যদি তাদেরকে খুঁজে না পান, ইন্ডিয়ান এম্বাসিতে তাদেরকে পাবেন, ইন্ডিয়ান হাই কমিশনে যান, ওখানে তাদেরকে পাবেন। যখন আমাদের দেশের অবস্থা হয় এই, তখন ওই রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কি আশা করেন? আপনারা কথায় কথায় বলেন না যে গো ভাই বিএনপির সমালোচনা করেন না, আওয়ামী লীগের সমালোচনা করেন না, জামাতে ইসলামের সমালোচনা করেন না। বললাম না, বাট গিভ মি ওয়ান ফিগার। আমি তাদের প্রশংসা করতে চাই। আপনারা এই মত এইসের এখানে কমেন্ট আছে না, কমেন্টে একজন মানুষের কথা বলেন, আমি একটু সাপোর্ট করি, তার ভালো একটা কথা বলতে চাই। আমি ভালো কথা বলতে পারি। আমার অনেকে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক। অফকোর্স মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক, কারণ সে হইতেছে
প্রাইমারি স্কুলের টিচারদের মতো একটা নপুংসক নেতা নামধারী আহম্মক একটা জাতীয়তাবাদী দলকে, একটা জাতীয়তাবাদী এন্টিটিকে লিড দেওয়ার ক্ষমতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাই। He is not an effective leader. From the beginning, he was never been an effective leader. আর লেফটিস্ট রাজনীতি যারা করেছে তাদের ভিতরে বাংলাদেশে আপনি এমন একজন লোকের কথা বলেন তো লেফটিস্ট রাজনীতি করেছে যার উপর আপনি কাউন্ট করবেন? এই কুত্তার বাচ্চারা রাজনীতি শুরু করছে হরিবল বললা। আমি আরেকজনের প্রসঙ্গে একটু যেতে যাই, সেটা হচ্ছে আপনি জানেন যে জাতীয় পার্টি তারা তো সবসময় ভারতের পক্ষেই তারা কথা বলে গিয়েছে এবং ভারতের পক্ষে থাকে একটা রাজনৈতিক দল। তো সেই জাতীয় পার্টির জিএম কাদের আজকে তিনি হঠাৎ করে তার খোলস পাল্টিয়ে ফেললেন। তিনি বলছেন যে এই সরকার তারা জালিয়াতি করে নির্বাচনে জয়ী হয়েছে এবং এই সরকার তারা ভারত, চীন এবং রাশিয়া তাদের সাহায্যে তারা ক্ষমতায় এসেছে এবং আরো অনেক বিস্ফোরক কথাবার্তা বলেছে। তাদেরকে কিভাবে নির্বাচনে বাধ্য করা হয়েছিল যেতে, কয়টা আসন দেওয়া হবে, কিভাবে কি বলেছিল, তারপরে কথা রাখেনি, সবকিছু তিনি ফাঁস করে দিয়েছেন আজকে। এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে ভারত, চীন এবং রাশিয়ার সাহায্যে এই সরকার ক্ষমতায় টিকে আছে, এরকম একটি দাবি করেছেন জিএম কাদের। তো হঠাৎ করে জিএম কাদেরের যে একটা আত্ম উপলব্ধি, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কোনো উপলব্ধি না, এটা কোনো উপলব্ধি না। জিএম কাদের বলছে আই এম এ প্রস্টিটিউট, হাউ মেনি পিপল স্ক্রুড মি, লেট মি টেল ইউ। ইংরেজিতে বলছে, এবার বাংলায় বলি। জিএম কাদের বলছে আমি একটা বেশ্যা, কয়জনে আমারে পন্দাইছে, এখন আমি তাদের নামটা কইয়া দেই। এক্স্যাক্টলি। কিন্তু এখন বলতেছে কেন? কারণটা কি? হঠাৎ করে এখন এগুলি বলতেছে? যখন পন্দাইছে তখন তারে টাকা দিছে, তখন মজা লাগছে। এখন টাকা শেষ হয়ে গেছে, এখন আর মজাটা নাই, এখন পুটকিতে ব্যথা করতেছে। আমি এই জিএম কাদেরের মতো লোকজনদের সম্পর্কে এর চেয়ে আর ভালো কোনো শব্দ আমার মুখে আসে না। আমার মুখে এর চেয়ে ভালো কোনো শব্দ আসে না। জিএম কাদের, রওশন এরশাদ, রাঙ্গা, রুহুল আমিন আলাদা, এদের মতো 2 টাকার বেশ্যাদের সম্পর্কে আমার আর কোনো শব্দ নাই। আপনি বলছেন জিএম কাদেরের আত্মোপলব্ধি, ওর কিসের আত্মোপলব্ধি? রওশনের সাথে আত্মোপলব্ধি, তার কিসের আত্মোপলব্ধি? এটা কোনো মানুষ। একটা কথা আপনাদেরকে আমি অনেকদিন আগে বলছিলাম, এক ভদ্রলোকের কথা। উনি একজন রিলিজিয়াস স্কলার, রিলিজিয়াস এন্ড সোশ্যাল স্কলার। ওনার নাম রেজা আসলান। উনি হলেন ইউসিএল এর রিভার সাইডের একজন প্রফেসর। সাকিব, কথায় কথা একটা কথা আজকের এই প্রসঙ্গক্রমে কথাটা বলি। রেজা আসলান একটা কথা বলছিল, সে কথাটা ছিল এই যে একজন ব্যক্তি যখন ভালো হয়, একজন ব্যক্তির যদি সচ্চরিত্রবান এবং নীতিবান হয়, ওই ব্যক্তি যেই ধর্মেরই হোক ওই ধর্মটা ভালো। কারণ কি? ওই ধর্মের ভালো রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই লোকটা কাজ করে, কারণ ওই ব্যক্তিটা ভালো, তার চরিত্র ভালো, তার নীতি ভালো, তিনি মহামান্বিত, তিনি সত্যের পূজারী, তিনি সুবিচার করার মতো চিন্তা শক্তি তার ভিতরে আছে, তার মেধা আছে। অর্থাৎ সে যদি মুসলমান হয় সে একজন ভালো মুসলমান, সে যদি হিন্দু হয় সে একজন ভালো হিন্দু, সে যখন যদি খ্রিস্টান হয় সে একজন ভালো খ্রিস্টান। এখন এই কথাটাকে আমি কম্পেয়ার করি। বাংলাদেশে আপনারা যদি বলেন যে কাজী, কার কথা বললেন? গাজী কি যেন? জিএম কাদের। এখন আমাকে বলেন, গোলাম কাদের যদি একজন ভালো মানুষ হন, শিক্ষিত, সচেতন, নীতিবান মানুষ হন, তাহলে তিনি জাতীয় পার্টিতে উনি ভালো, উনি আওয়ামী লীগেও ভালো, উনি বিএনপিতেও ভালো। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, কিন্তু কথাটাকে এভাবে আপনারা চিন্তা করেন। জিএম কাদের যদি একজন এফেক্টিভ লিডার হয়, কিন্তু ব্যক্তি হিসাবে উনি যদি একজন এফেক্টিভ লিডার হন, যার নীতিবোধ আছে, যার চরিত্র আছে, যার উদারতা আছে, যার সত্যান্বেষী একটা মন আছে, যে জিনিসকে ফেয়ার ভাবে দেখে, এই ধরনের একজন মানুষ যেই দলেই যায় ওই দলটা ভালো হবে। এখন আপনি বেলি চৌধুরীর সাথে তুলনা করলে হাসিনা মাগিকে যদি টানেন, বেলি চৌধুরী একজন সামাজিক বেশ্যা, হাসিনা একজন রাজনৈতিক বেশ্যা।